আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ক্লাস 10 এর আয়তঘন অধ্যায়টা রেক্ট্যাঙ্গুলার যেটা দেওয়া আছে আয়তঘন যেটাকে আমরা বলি সমকোণী চৌপল সেই অধ্যায়টা থেকে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, সমকোণী চৌপল আর আয়তঘনটা প্রায় একই। সমকোণী চৌপলের সংজ্ঞা হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকেই বলা হয় সমকোণী চৌপল। ঠিক আছে, তাহলে সমকোণী চৌপল কি আছে, আয়তঘনেরও তো আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তার জন্য আয়তঘনকে কি বলা যায়, সমকোণী চৌপল বলা যায়। আচ্ছা, এই অধ্যায়ে দুটো বিষয় সম্পর্কে আছে, একটা হচ্ছে আয়তঘন আর একটা হচ্ছে ঘনক। তাহলে আয়তঘন আর ঘনক সম্পর্কিত যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো করার জন্য কয়েকটা ফর্মুলা আমাদের জানতে হবে। ফর্মুলাগুলো কি কি, আয়তঘন সম্পর্কে জানতে হবে আর একটা হচ্ছে ঘনক সম্পর্কে জানতে হবে। তো তার আগে আমরা ফর্মুলাগুলো জেনে নিই, কি কি ফর্মুলা আমাদের প্রয়োজন এই অঙ্কগুলো করতে। তাহলে ফর্মুলাগুলো যদি আমরা জেনে রাখি তাহলে অবশ্যই অঙ্কটা করতে আমাদের অসুবিধা হবে না, খুব সহজে অঙ্কটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফর্মুলাগুলো কি কি দেখো, আমি লিখে দেখাচ্ছি এখানে। তাহলে প্রথম ফর্মুলা যেটা আয়তঘন বা সমকোণী চৌপল সম্পর্কে তোমাদের দেখাচ্ছি, কি আয়তঘন এর ফর্মুলা কি। আচ্ছা, আয়তঘনটা দেখতে কেমন, এর যদি উদাহরণ একটা দেওয়া যায়, পারফেক্ট উদাহরণ হচ্ছে একটা ইট বলা হবে। ঠিক আছে, এরকম হবে আয়তঘন দেখতে। কি কি আছে, এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা আয়তঘনের উদাহরণ। তাহলে আয়তঘনের উদাহরণে কি কি ফর্মুলা আমাদের দরকার, আয়তঘনের আয়তন, ঘনের আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। একক কি হবে, ঘন একক, এটা মনে রাখবে। আয়তন যখনই বার করবো ঘন হবে আমাদের এককটা। আর একটা কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা একটা হবে, কি হবে 2 যদি আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলা যায় তাহলে কি কি আছে, ওর মাত্রা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তাহলে হবে 2 দৈর্ঘ্য গুণিত প্রস্থ যোগ প্রস্থ গুণিত উচ্চতা যোগ দৈর্ঘ্য গুণিত উচ্চতা। একক কি হবে, যেহেতু ক্ষেত্রফল চেয়ে যার জন্য বর্গ একক হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আয়তঘনের একক। আর একটা কি আসছে, 3 কর্ণ, আয়তঘনের কর্ণর ফর্মুলা কি, কর্ণ হচ্ছে √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এককটা কি হয়ে যাবে, একক হয়ে যাবে শুধুমাত্র একক। ঠিক আছে, এটা হচ্ছে 3টা হচ্ছে আয়তঘনের আমাদের ফর্মুলা। এটি জানলে আমরা আয়তঘনের প্রায় অঙ্ক করতে পেরে যাব। আর একটা আছে এখানে 4 দেওয়ালে ক্ষেত্রফল, মানে মেঝে নিচেরটা বাদ দিয়ে 4টা দেওয়ালে ক্ষেত্রফল যদি দেখা যায় তাহলে ওখানে কি কি আসবে, 4 দেওয়ালের ক্ষেত্রফল কি আসবে, 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু কি আসবে, উচ্চতা 1। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের আয়তঘন সম্পর্কে যতগুলো আমাদের ফর্মুলা দরকার সম্পূর্ণ হয়ে গেল। এই 4টা ফর্মুলা জানলে আমরা আয়তঘন অঙ্কগুলো করতে পারবো। এই আয়তঘনের মধ্যে একটা আর জিনিস আসছে, যেটা আসছে ঘনক। তাহলে ঘনক আছে, ঘনকের চিত্র, ঘনকের প্রতিটি বাহু কি হবে, সমান হবে। তাহলে এটা কি হচ্ছে, আমাদের ঘনক আছে। ঘনকের যদি একটা উদাহরণ দেওয়া যায় তাহলে লুডোর ছক্কা হবে, আইস কিউব হবে, সুগার কিউব চিনি যেগুলো হবে,
ছোট ছোট দানাগুলো দেখবে সম্পূর্ণটা কি হচ্ছে, ঘনকের উদাহরণ হচ্ছে। এবার ঘনকের কয়েকটা ফর্মুলা আছে। ঘনকের কি কি ফর্মুলা আছে, তাহলে ঘনকের আমরা সেম ঘনকের আয়তন আগে বার করব। ঘনকের আয়তন, ঘনকের আয়তন কি হবে, বাহু কিউব হবে। বাহু কিউব, এটা ঘন একক। ঠিক আছে, আমরা যদি ঘনকের আয়তন বার করি তাহলে বাহু কিউব। তারপর ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল। আর একটা আছে ঘনকের কর্ণ সম্পর্ক। ঘনকের কর্ণের ফর্মুলা হচ্ছে √3 ইন্টু বাহু, এটা হচ্ছে ঘনকের কর্ণ। আমাদের এই অধ্যায়টা করার জন্য এই 60টা আমাদের ফর্মুলা যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজে অঙ্কগুলো আমরা করতে পারবো। কি কি করলাম, আয়তঘন, আয়তঘনের উদাহরণ পারফেক্ট বললাম, কি একটা ইট বলা হবে, বাক্স বলা হবে, বই বলা হবে। আয়তঘনকের কত, 4টা ফর্মুলা। আর ঘনকের উদাহরণ কি বললাম, কি লুডোর ছক্কা বা আইস কিউব বা সুগার কিউব, এগুলো বলা হবে। এখানে ঘনকের কয়েকটা উদাহরণ ছিল, ফর্মুলা ছিল, সেই ফর্মুলাগুলো জানলে আমাদের অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো এক দাগের অঙ্কগুলো আমরা শুরু করি। আচ্ছা, এক দাগের অঙ্কটা কি বলেছে, আয়তঘন, দেখো এক দাগের অঙ্কগুলো কি বলেছে, কি আমরা পরিবেশের 4টি আয়তঘনকার এবং 4টি ঘনক বস্তুর উদাহরণ চেয়েছে। তাহলে 4টা আয়তঘনকার এবং 4টি ঘন বস্তুর উদাহরণ চেয়েছে। তাহলে 4টি আয়তঘনকারের উদাহরণ কি হবে, বলা যেতে পারে 4টি আয়তঘনকার জুতোর বাক্স, দেশলাইয়ের বক্স, ইট, বই, জুতোর বাক্স, এগুলো এগুলো কি বলা হবে, এদের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তার জন্য একে বলা হবে আয়তঘনকার। ঠিক আছে, আর 4টি ঘনকে যদি বলা যায় তাহলে কি বলা হবে, বলা হবে কিউব বলা হবে। যে কোনো ধরনের একটা কিউব হতে পারে, আইস কিউব হতে পারে, লুডোর ছক্কা হতে পারে, সুগার কিউব হতে পারে। ঠিক আছে, তাহলে এই 4টা হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো আমরা লিখে নিই এখানে, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, 4টি আয়ত ঘনাকার বস্তুর নাম কি কি হয়ে যাবে, বই, দেশলাই বাক্স, বই, দেশলাই বাক্স, আর কি হয়ে যাবে, ইট হয়ে যাবে, আর কি হবে, জুতোর বাক্স হয়ে যাবে। যে কোনো এক ধরনের বাক্স টাইপের হলেই হয়ে যাবে জুতোর বাক্স। তাহলে 4টা আমাদের উদাহরণ হয়ে গেল। আরেকটা কি বলেছে, 4টা ঘনকের উদাহরণ। তাহলে 4টা ঘনকের উদাহরণ নাম কি কি হবে, যে কোনো ধরনের কিউব বলা যেতে পারে। তাহলে রিউবিক্স কিউব বলা যাবে, যে কোনো ধরনের কিউব দিয়ে দিলাম, কিউব, আইস কিউব, আইস কিউব, সুগার কিউব, আর এটা কি, লুডোর ছক্কা, লুডোর ছক্কা। তাহলে 4টা হয়ে গেল। তাহলে 4টা আয়ত ঘনকারের উদাহরণ হয়ে গেল, 4টা ঘনকের উদাহরণ হয়ে গেল। ঠিক আছে, তারপরটা বলেছে, দেখো এখানে বলে দিয়েছে পাশের ঘনকাকার চিত্রে তলগুলি, ধারগুলি এবং শীর্ষবিন্দুর নাম লিখি। আচ্ছা, মেন কথা এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, তল কটা, ধার কটা, আর শীর্ষবিন্দু কটা। তাহলে এগুলো আমরা লিখে নিই। তাহলে আমরা চিত্রটা অঙ্কন করছি না, একবার আমরা লিখে নিচ্ছি কি তল কটা। তাহলে আয়ত ঘনাকারের যেহেতু বলেছে আয়ত ঘনাকার, আয়ত ঘনাকারের
তল সংখ্যা কটি তল? 6টি তল। তল সংখ্যা কটি? 6টি। তারপরে ধার কটা? বাহু। বাহু টাইপের ধার কটা? তাহলে আয়তঘনকারের ধার সংখ্যা, ধার সংখ্যা কটি হবে? ধার সংখ্যা হবে 12টি। আর শীর্ষবিন্দু কটা হবে আয়তঘনকারের? শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কটা হবে? 8টা হয়ে যাবে। এটা হচ্ছে আয়তঘনকারের তল সংখ্যা, ধার সংখ্যা এবং শীর্ষবিন্দু সংখ্যা। সেম দেখবে তোমরা, এটা যেমন আয়তঘনকারে আসলো, বর্গক্ষেত্র সেম একই আসবে। 6টি তল আসবে, ধার সংখ্যা 12টি আসবে, আর শীর্ষবিন্দু আসবে 8টি। ঠিক আছে, তাহলে 2 দাগেরটা আমাদের হলো। 3 দাগেরটা কি বলেছে? 3 দাগেরটা বলেছে একটি সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? আচ্ছা, যে কোনো জিনিস দেখবে কি আমরা কোনো একটা সোজা ভাবে রাখা আছে, আমি যদি কর্ণ বরাবর রাখি তাহলে ওই জিনিসটা বড় হবে। তাহলে এখানে যেটা বলেছে ঘরের দৈর্ঘ্য বলে দিয়েছে এখানে এত এত, তো ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তাহলে সেটা কর্ণ বরাবর রাখা যাবে। তাহলে কর্ণটা আমরা যদি বার করতে পারি তাহলে আমরা বলতে পারবো কি সে ঘরের সবচেয়ে লম্বা দণ্ড কত রাখা যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবোটা কি? সমকোণী চৌপলের সমকোণী চৌপলাকার বা আয়তঘনাকার বলা যাবে। হ্যাঁ, সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের, কত দেওয়া আছে? 5 মিটার দেওয়া আছে। প্রস্থ দেওয়া আছে কত? 4 মিটার দেওয়া আছে। আর উচ্চতা দেওয়া আছে 3 মিটার। উচ্চতা কত? 3 মিটার দেওয়া আছে। তাহলে আমরা কি বললাম কি কর্ণ বরাবর যদি রাখি তাহলে আমরা বার করতে পারবো। তাহলে অতএব দিয়ে লিখে নেব কি, অতএব সমকোণী চৌপলের কর্ণ, কর্ণ ফর্মুলা কি? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার মানে কি 5 এর স্কোয়ার, প্রস্থ স্কোয়ার, প্রস্থ স্কোয়ার মানে কি 4 এর স্কোয়ার, প্লাস উচ্চতা স্কোয়ার মানে 3 এর স্কোয়ার। এটা কি হবে? একক মানে মিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলোর স্কোয়ার মানে 25 হয়ে যাবে, 4 কত হবে? 16 হয়ে যাবে, আর 9 হয়ে যাবে মিটার। তা যোগ করলে কত আসছে? 50 আসছে। 50 মিটার। তাহলে এই 50 মিটারটাকে আমরা উৎপাদকের সাহায্যে ভেঙে নিচ্ছি। তাহলে 50 মানে কি 2 দিয়ে 25, 5 এ 5 এ 25। তাহলে কি পাচ্ছি? 5 গুণিত 5 গুণিত 2, এটাই তো। দুটো 5 থেকে একটা 5 বাইরে বেরিয়ে আসবে, তাহলে কি আসছে? 5√2। তাহলে এখানে অ্যান্সার কত হবে? 5√2 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 3 দাগের কোশ্চেনটা হয়ে গেল আমাদের। ঠিক আছে, তাহলে আমাদের আয়তঘনাকারের 1 2 3 হলো। তারপর চলো 4 দাগে। তাহলে 4 দাগেরটা কি বলেছে? চার দাগেরটা বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে 64 বর্গ মিটার হলে ঘনকটির আয়তন কত হিসাব করতে বলেছে। আচ্ছা, এখানে ঘনকটির ক্ষেত্রফল দেওয়া আছে, ভালো করে মনে রাখবে। একটি তলের ক্ষেত্রফল মানে ঘনক হয় বর্গক্ষেত্রের শেপ, আর আয়ত ঘনাকার হচ্ছে আয়তক্ষেত্রের শেপ। ঠিক আছে, মানে ধরন দেখতে। তাহলে এখানে ঘনকের একটা তল যেহেতু বলেছি, তার মানে বর্গক্ষেত্র এখানে বলে দিয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহু দৈর্ঘ্য কি ব্যবহার করি? রুট ওভার, তাই তো, রুট ওভার ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা বার করতে পারবো। আর ঘনকের আয়তন এটা দেওয়া আছে, তাহলে বাহু, একটা বাহু দৈর্ঘ্য পেলে ঘনকের আয়তনের ফর্মুলাতে আমরা বসালে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে তাহলে চলো অঙ্কটা করি 4 দাগেরটা। তাহলে ধরে নিচ্ছি, ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য x মিটার। ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য x মিটার। অতএব ঘনকের একটি
তলের ক্ষেত্রফল কি হবে এক্স স্কোয়ার বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে একটি তলের ক্ষেত্রফল, শর্তানুসারে আমরা এটাকে আর ওটাকে কম্পেয়ার করতে পারবো। এক্স স্কোয়ার সমান কত 64, তাহলে এক্স সমান কি হয়ে যাবে 8 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার এখানে দেখো রুট ওভার যদি আমি করি প্লাস মাইনাস কিন্তু আসবে, কিন্তু মাইনাস তো ক্ষেত্রফল হবে না, তাই না, বা বাহুর দৈর্ঘ্য তো মাইনাস হবে না, তার জন্য প্লাসটাই প্রযোজ্য। আমরা একবার লিখে দিলাম এক্স সমান কত 8 পেলাম, কারণ স্কোয়ারটা উপরে গেলে রুট ওভার 64, রুট ওভার 64 কি বর্গমূল কত হবে 8 হবে, তাহলে এক্স এর মান 8 পেয়ে গেলাম। তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম 8 পেলাম, তাহলে ঘনকের আয়তন একবার একটা লাইন লিখতে পারি, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত 8 মিটার। অতএব ঘনকের আয়তন, ঘনকের আয়তনের ফর্মুলা কি, বাহু কিউব মানে 8 এর কিউব সমান কত হয়ে যাবে 512 ঘন মিটার। এটা হচ্ছে আমাদের 4 দাগেরটা। ঠিক আছে, এটা 4 দাগের আমাদের অ্যান্সার। তারপর চলো 5 দাগেরটা কি বলেছে। 5 দাগেরটা বলেছে আমাদের বকুলতলা গ্রামে 2টি চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটা খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা ছিল। তাহলে এখানে বলছে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীরতা, গভীরতা মানে উচ্চতা, তাহলে চওড়া প্রস্থ বলে দিয়েছে আর উচ্চতা বলে দিয়েছে, কিন্তু আমাদের কি বলেনি লম্বাটা বলেনি। তাহলে লম্বাটা আমরা ধরে নিলে হয়ে গেল, তাহলে ধরি খালটি x মিটার লম্বা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ধরি খালটি x মিটার লম্বা, x মিটার লম্বা, তাহলে খালটিতে মাটি কাটা হয়েছে কত, খালটিতে মাটি কাটা হয়েছে কত, মাটি কাটা হয়েছে যেহেতু দৈর্ঘ্য x, প্রস্থ কত 2 আর উচ্চতা দেওয়া আছে 8 ডেসিমিটার, তাহলে ডেসিমিটারটাকে আমরা মিটারে নিয়ে চলে আসছি, তাহলে কত হবে 0.8। ঠিক আছে, ঘন মিটার। আমরা সাইডে লিখে দিচ্ছি 8 ডেসিমি সমান 0.8 মিটার। ঠিক আছে, আমরা এটাকে কনভার্ট করে নিয়েছি। তারপরে যদি গুণ করা যায় তাহলে 1.6 কত হয়ে যাচ্ছে ঘন মিটার। এটা আমরা পেলাম আয়তনটা। ঠিক আছে, কিন্তু শর্তানুসারে আমাদের বইয়ে দেওয়া আছে আয়তন কত দেওয়া আছে, শর্তানুসারে 1.6 x সমান কত হয়ে যাচ্ছে 240 ঘনমিটার দেওয়া আছে। তাহলে x সমান কত হবে 240 বাই 16, দশমিক তুলে উপরে একটা 10 নিয়ে নিচ্ছি, তাহলে কত হয়ে যাবে 16 দিয়ে যদি কাটাকাটি করি আমরা, তাহলে কত হচ্ছে 16 একে 16 আর 5, তাহলে কত হয়ে যাবে x ইকুয়াল টু 150 এত মিটার লম্বা। এখানে 15 আছে এটা, হ্যাঁ, তাহলে অতএব খালটি 150 মিটার লম্বা। বাস আমাদের 5-এর অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো 6-এর গুলো। ছয়টা কি হবে দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি বলছে 4√3 সেমি হলে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি বলছে 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে, তাহলে কত হবে, ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য, ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য ধরেছি a সেমি। ঠিক আছে, তাহলে ঘনকের কর্ণ কি হবে, অতএব ঘনকটির কর্ণ
সমান কি √3 ইন্টু বাহু, তাহলে √3 ইন্টু বাহু সমান কি হবে এ √3 হয়ে যাচ্ছে, তাই তো? এত সেমি। তাহলে এটা সমান তো আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে 4√3 দেওয়া আছে কর্ণটা, তাহলে শর্তানুসারে a√3 সমান কি দেওয়া আছে 4√3, √3 উভয় পক্ষে গেলে এর মান কত পেয়ে গেলাম 4 পেয়ে গেলাম। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল এখন বার করতে পারবো। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 6 ইন্টু বাহু স্কোয়ার, বাহু মানে 4, তাহলে কত হয়ে যাবে 6 ইন্টু 16 সমান 96 বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 6 দাগেরটা হয়ে গেল আমাদের। 7 দাগেরটা কি বলেছে? 7 দাগেরটা বলছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটি ঘনফল হিসাব করে লিখি। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য বলে দিয়েছে, ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি বলেছে কত 60 সেমি বলেছে, ঠিক আছে? এটা একটা মনে রাখবে কি এটা ঘনকের বলেছে ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি মানে কি যটা 12টা ধার আছে তাদের সমষ্টি যদি 60 হয় তাহলে একটা ধার মানে বাহু পেয়ে যাবো আমরা ঘনকের, তাহলে 12 দিয়ে ডিভাইড করলে আমরা একটা ধারের দৈর্ঘ্য মানে একটি বাহু পেয়ে যাবো। তাহলে ঘনকের ঘনফলটা খুব সহজে আমরা বার করতে পারবো, ঠিক আছে? তাহলে কিভাবে করব? একটি ঘনকের মোট ধারের সংখ্যা কটি 12টি, তাই তো? তাহলে ঘনকের একটি ধারের সংখ্যা কত হবে? ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য, একটি ধার মানে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো, একটি ধারের দৈর্ঘ্য কত হবে যেহেতু সবগুলো ধারের সমষ্টি বলে দিয়েছে 60, তাহলে 12 দিয়ে ডিভাইড করলে একটা পেয়ে যাবো 5 সেমি, তাহলে বাহু পেয়ে গেলাম। তাহলে এবার ঘনকের ঘনফলটি বার করা খুব সহজ, ঘনকটির ঘনফল বা আয়তন যা বলো কি হবে বাহু কিউব মানে 5 কিউব সমান কত হয়ে যাবে 125 ঘন সেমি, এটা বলছি। তাহলে আমাদের 7 দাগেরটা কমপ্লিট হলো। হ্যাঁ, তারপরে চলো 8 দাগ। 8 দাগেরটা কি বলেছে? যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করতে বলেছে। আচ্ছা দেখো এখানে একটা জিনিস কি বাহু এখানে বলেছে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলে, ঠিক আছে? তাহলে ঘনকের আয়তন, ঘনকের আয়তনের জন্য আমার কি দরকার বাহু দরকার, তাহলে বাহুর সঙ্গে এই যে সমগ্রতলের ক্ষেত্রফলটা আমি যদি এ ধরে নিই বাহু, ঠিক আছে? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6 ইন্টু এ যদি আমি ধরি 6 ইন্টু এ স্কোয়ার, তাহলে 6 ইন্টু এ স্কোয়ার সমান এটা আমরা দেখাতে পারবো, এখান থেকে আমরা বাহুটা বার করতে পারবো, ঠিক আছে? তাহলে কি লিখবো? ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য তোমরা এক্স ধরতে পারো ওয়াই ধরতে পারো, আমি এ ধরি তার জন্য এ লিখে নিলাম, ঠিক আছে? এ সেমি। অতএব ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতল মানে সমতল 6 ইন্টু বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার, তাহলে কি হচ্ছে 6a স্কোয়ার বর্গ সেমি। এর মানটা কিন্তু দেখো আমাদের বইয়ে দেওয়া আছে, কি দেওয়া আছে? তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারবো এটা সমান যেটা মান দেওয়া আছে 216, তাহলে 6 ইন্টু 6a স্কোয়ার সমান কি হয়ে যাবে 216, বা দিয়ে a স্কোয়ার সমান কত হবে 216/6, কাটাকাটি করলে কত হয়ে যাবে? তাহলে a স্কোয়ার সমান দেখো আমরা যদি এখানে ভাগ করি তাহলে কত হয়ে যাবে
3×6 = 18, ঠিক আছে। 6×6 = 36, তাহলে বা a সমান কি হবে √36, তাহলে a সমান কি হবে 6 হয়ে যাচ্ছে। তাহলে বাহু পেয়ে গেলাম আমরা, ঘনকের একটি বাহু দৈর্ঘ্য, তাহলে ঘনকটির আয়তন, অতএব ঘনকটির আয়তন, আয়তনের ফর্মুলা কি বাহু কিউব, তার মানে কি 216 ঘন সেমি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর 8 দাগেরটা হলো, 9 দাগেরটা কি বলেছে, একটি সমকোণী চৌপলের আয়তন, মানে একটি ঘনকের আয়তন দেওয়া আছে 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো, প্রতিটি ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করতে বলেছে। একটা আয়তঘন ছিল, ধরো একটা ইটের টুকরোকে ভেঙে দুটো টুকরো করলো, ঠিক আছে। দুটো টুকরো এমন ভাবে করলো যেন দুটো কি হয়ে যাবে, ঘনক আকৃতি হয়ে যাবে। তাহলে ওখানে বলেছে প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, ধরে নাও এটা একটা ইট ছিল, ঠিক আছে। এই ইটটাকে ওরা এমন ভাবে, এটা ইট ছিল, ওরা ইটটাকে এমন ভাবে ভাঙলো দুটোই কি হয়ে যাবে, আয়ত ঘন তৈরি হয়ে যাচ্ছে। এটা অর্ধেক করলে এটা একটা পাচ্ছে আর এটা একটা পাচ্ছে, ঠিক আছে। এরকম টুকরো পেয়ে যাচ্ছে, আবার একে যুক্ত করলে এটাই আয়তঘন পেয়ে যাবো। তাই এরকম টুকরো পাচ্ছি। তাহলে এখান থেকে কিভাবে বার করবো, তাহলে 9 দাগেরটা আমরা কিভাবে করবো দেখো। তো ধরে নিচ্ছি কি, ধরি প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য, প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত হয়ে যাবে, এ সেম, ঠিক আছে। তাহলে প্রতিটি ঘনকের আয়তন কত হবে, প্রতিটি ঘনকের আয়তন কত হবে, আয়তনের ফর্মুলা কি হচ্ছে, তাহলে a কিউব হয়ে যাবে ঘন সেমি। তাহলে কটা ঘনক হচ্ছে, দুটো হচ্ছে, তাহলে দুটি ঘনকের কি হবে 2a কিউব হয়ে যাবে। তাহলে দুইটি ঘনকের আয়তন কি হবে 2a কিউব ঘন সেমি। তাহলে এটার পরিমাণ কিন্তু আমাদের দেওয়া আছে, মানে যেটা প্রথমে দেওয়া ছিল এই গোটাটার আয়তন কিন্তু একই থাকে, দুটোকে যোগ করলে এটার আয়তনের সমানই হবে। তা ওটার জন্য আমরা কি করব, এই দুটো ঘনকের আয়তনটা কার সঙ্গে তুলনা করে নেব, পুরাতন যেটা আয়তন আমাদের দেওয়া ছিল কত 432 ঘন সেমি, ঠিক আছে। তাহলে ওটার সঙ্গে আমরা সমান দেখাতে হবে। এখান থেকে এ এর মানটা আমরা বার করতে হবে, এ কিউব সমান কি আসবে 432/2। তাহলে যদি কাটাকাটি করা যায়, 2 2 4, 2 1 2, 6 2 12, তাহলে এ কিউব সমান কি, এখানে 6 এর কিউব একে করা হবে, তাহলে এ এর মান কি হবে 6 হয়ে যাবে। তাহলে একটি ধারের দৈর্ঘ্য কত পেলাম 6, অতএব প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য, প্রত্যেক ধারের দৈর্ঘ্য 6 সেমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 9 দাগেরটা। তারপর চলো 10 দাগেরটা কি বলেছে, 10 দাগেরটা বলছি, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো, মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের অনুপাত কত হবে, মানে আয়তনের অনুপাত চেয়েছে। এখানে ব্যাপারটা বুঝো, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, তাহলে কমানোর আগে তো ওর একটা নির্দিষ্ট মান ছিল, তাই না। তাহলে ওই মানটা আমরা আগে বার করে নেবো, কি ধরে নেবো কি ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স একক ধরতে পারো বা এ একক যা ধরে নেবো। তাহলে এক্স একক যদি আমরা ধরে নিই, তাহলে ঘনকের আয়তন কত হবে, এক্স কিউব হবে। সেখান থেকে এবার বাহুর দৈর্ঘ্যটা কত হচ্ছে সেটা আমরা মান বার করবো, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে করি, ধরে নিচ্ছি কি, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স একক ধরে নিলাম আমরা। তোমরা এ ধরলে এ ধরতে পারো, কোনো ব্যাপার না, এ ধরো বা এক্স ধরো, কোনো ব্যাপার না।
ঠিক আছে, তাহলে ঘনকের ঘনফল মানে আয়তন কত হয়ে যাবে এক্স কিউব ঘন একক। এটা পুরাতনটা। এবার কি বলছে 50% কমানো। 50% যখন কমাচ্ছে তাহলে বাহুর দৈর্ঘ্য 50% কমালে এখন বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? এখন বাহুর দৈর্ঘ্য হবে, যেহেতু এক্স থেকে কমবে তাহলে এক্স মাইনাস কার 50%, এক্স এর 50%, তাহলে এখানে 2 হয়ে যাবে। তাহলে যদি ক্যালকুলেশন করা যেত এক্স মাইনাস কি আসবে x/2, তাহলে 2 যদি হরগুলো লসাগু হয় তাহলে 2x মাইনাস এক্স সমান কি হবে x/2 একক হয়ে যাচ্ছে। নতুন যেটা আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম এটা হচ্ছে। অতএব কি লিখবো তাহলে এর আয়তন ঘনফলটা বার করি, তাহলে পরিবর্তিত ঘনকের পরিবর্তিত এখন চেঞ্জ হয়ে যায় তার জন্য পরিবর্তিত লিখছি, ঘনকের আয়তন বা ঘনফল, তোমরা যা লিখো আয়তন বা ঘনফল, ঠিক আছে। তাহলে কি হবে তার কিউব। তাহলে এখানে যদি মান বার করি তাহলে কি হবে এক্স কিউব বাই 2 এর যদি করা যায় তাহলে 8 হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে ঘন একক। তাহলে যেহেতু চেঞ্জ করেছি তার জন্য কি হবে, এখন দুটোর আয়তন পেয়ে গেলাম, আমাকে কতটা বৃদ্ধি পেয়েছে তার কিন্তু চাইনি, এখানে বলেছে আগের আয়তন আর এখন পরিবর্তিত আয়তনের কি চেয়েছে অনুপাত চেয়েছে। তাহলে অতএব আমরা লিখতে পারবো মূল ঘন, মানে প্রথমে যেটা ছিল ওটা মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের কি চেয়েছে, পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত, ঘনফল মানে আয়তন, অনুপাত। তাহলে মূল ঘনক কি ছিল এক্স কিউব ছিল, অনুপাত পরবর্তী কি পেলাম এক্স কিউব বাই 8। তাহলে উভয় পক্ষে দেখো কেটে গেল, 1 থাকছে। এবার এই যে নিচেরটা কি হবে কোনাকুনি গুণ হবে, তাহলে 8:2 কি হয়ে যাবে 1 হয়ে যাবে, 8:1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।